সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে কিন্তু নাম্বার সিস্টেম নিয়ে তোমাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি। তো সেই নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করি বাস্তব সংখ্যায় কিন্তু আমাদের মূলত আলোচনা। আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। তো ওই ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা দেখেছি। সেটা হচ্ছে, দেখো, বাস্তব সংখ্যা মূলত হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আমরা ক্লাসিফিকেশন করেছি প্রথমত দুই ভাগে, মূলদ এবং অমূলদ। ঠিক আছে, মূলদ আর অমূলদ। এই মূলদকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ। পূর্ণ সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে কি ধনাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, মানে এটাকে অঋণাত্মকও বলা হয় অবশ্য, কারণ জিরো সহ এখানে অঋণাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক। তো অঋণাত্মক এখান থেকে কিন্তু আমরা আবার বিভিন্ন সংখ্যা পেয়ে থাকি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, মৌলিক এবং যৌগিক। তো এইভাবে কিন্তু সংখ্যাগুলিকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ভাগগুলি দেখছি। এখন আমরা দেখবো এই যে বাস্তব সংখ্যা, আমাদের মেইন কিন্তু বাস্তব সংখ্যা আলোচনা, কারণ বাস্তব সংখ্যার এগুলি হচ্ছে শ্রেণী বিভাগ। তো আমাদের মেইন আলোচনা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আমরা দেখবো বাস্তব সংখ্যার, দেখো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রপার্টিস অফ রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যার অসমতা সংক্রান্ত স্বীকার্য, এরপরে কমপ্লিটনেস, এক্সিউম অফ আর, সুপ্রিমাম এবং ইনফিমাম। তো এগুলি কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো আমরা দেখব বাস্তব সংখ্যার প্রপার্টিগুলি। দেখো, নাম্বার 1, প্রপার্টিস অফ রিয়াল নাম্বার। প্রপার্টিস অফ রিয়াল নাম্বার। তাহলে প্রপার্টিস অফ রিয়াল নাম্বারগুলি কি কি আছে দেখো। প্রথমে নাম্বার 1, ক্লোজার ল বা আবদ্ধশীল বিধি বলা হয় এটাকে। নাম্বার 1 হচ্ছে ক্লোজার ল, অথবা আবদ্ধশীল বিধি, আবদ্ধশীল বিধি। এই বিধিটা কি দেখো, এ কমা বি যদি আর হয়, মানে এ কমা বি এবং বি দুটি যদি রিয়াল নাম্বারের সদস্য হয়, তাহলে এদের যোগফলও হবে আর এর সদস্য, গুণফলও হবে আর এর সদস্য। ঠিক আছে, এটাকে বলা হয় আবদ্ধশীল বিধি। অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা যদি আমরা নেই, এদের যোগফলও হবে বাস্তব সংখ্যা, এদের গুণফলও হবে বাস্তব সংখ্যা। নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে অ্যাসোসিয়েট ল, অথবা আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ ল, অথবা প্রথমে আমরা আলোচনা করব, দেখো, অ্যাসোসিয়েট ল বা বিনিময় বিধি আমরা আলোচনা করব। ঠিক আছে, বিনিময় বিধি, পরে হচ্ছে বিনিময় বিধি। তো বিনিময় বিধিটা কি অ্যাকচুয়ালি, এ এবং বি যদি আর এর সদস্য হয়, রিয়াল নাম্বারের সদস্য হয়, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু হবে বি প্লাস এ, এবং এ বি ইকুয়ালস টু হবে বি এ। ঠিক আছে, অর্থাৎ স্থান বিনিময় করলে দুটি বাস্তব সংখ্যার যোগের ক্ষেত্রে যদি স্থান বিনিময় করা হয়, এদের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 2 এবং 3, মানে 2 এর সাথে 3 যোগ করলে রেজাল্ট যা হবে, 3 এর সাথে 2 যোগ করলে রেজাল্ট তাই হবে। এবং সিমিলারলি 2 এর সাথে 3 গুণ করলে রেজাল্ট যা হবে, 3 এর সাথে 2 গুণ করলে রেজাল্ট তাই হবে। এটাকে বলা হয় বিনিময় বিধি। অর্থাৎ দুটি বাস্তব সংখ্যার অপারেশনের ক্ষেত্রে স্থান চেঞ্জ করলে এদের রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, এবং প্রাপ্ত রেজাল্টও কিন্তু হবে বাস্তব সংখ্যা। এরপরে দেখো আমরা দেখবো অ্যাসোসিয়েট ল, এটাকে বাংলায় বলা হবে সহযোজন বিধি। ঠিক আছে, তো সহযোজন বিধিটা কি, সেটা হচ্ছে এবিসি যদি রিয়াল নাম্বারের সদস্য হয়, তিনটা সংখ্যা এবিসি, তিনটা সংখ্যা যদি আর এর সদস্য হয়,
তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এটা আবার এটা হবে এ বি সি ইকুয়ালস টু এ বি সি। ঠিক আছে, এই দুইটা শর্ত মেনে চলবে, অর্থাৎ বি এবং সি কে আগে যোগ করে তার সাথে এ যোগ করলে রেজাল্ট যা হবে, এ এবং বি কে আগে যোগ করে সি এর সাথে অপারেশন করলে রেজাল্ট তাই হবে। আবার বি এবং সি কে গুণ করে এর সাথে গুণ করে রেজাল্ট যা হবে, এ এবং বি কে গুণ করে সি এর সাথে গুণ করলে তাই হবে। যেমন আমরা যদি বলি 2 3 তারপরে হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি 2, দেখো এই 3 এবং 4 কে যোগ করি আগে, 3 এবং 4 কত 7, 7 দুগুণ 7 আর 2 কত 7 আর 2 9। আবার যদি এই দুইটাকে আগে যোগ করি 3 এবং 2 কত 5, 5 আর 4 কত 9, তো রেজাল্টটা কি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট ল। এরপরে হচ্ছে বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি। ঠিক আছে, এক্সিস্টেন্স অফ ইনভার্স। দেখো বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি, বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি, বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি বা এক্সিস্টেন্স অফ ইনভার্স। এক্সিস্টেন্স অফ ইনভার্স বলা হয় এটাকে, এক্সিস্টেন্স অফ ইনভার্স। ঠিক আছে, এক্সিস্টেন্স অফ ইনভার্স। তো এটা কি হবে, দেখো এক্সিস্টেন্স অফ ইনভার্সটা হবে, এক্সিস্টেন্স অফ ইনভার্স সেটা কি, যে এ বিলং যদি আর হয়, এ বিলং যদি আর হয়, দেয়ার এক্সিস্ট, হ্যাঁ দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলং আর, মাইনাস এ বিলং আর এবং এ ইনভার্স বিলং আর সাজ দ্যাট এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু হবে এ মাইনাস এ ইকুয়ালস টু 0। আবার হবে এ ইন্টু এ ইনভার্স 1 ইকুয়ালস টু হবে এ ইন্টু 1 বাই এ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এ যদি আর এর একটি সদস্য হয়, তাহলে এমন একটি সদস্য মাইনাস এ আর এর মধ্যে আছে যে দুইটাকে অপারেশন করলে মানে যোগ করলে রেজাল্ট চলে আসবে 0। আবার এটা হচ্ছে এডিটিভ ইনভার্স, আর এটা মানে যোগাত্মক বিপরীত সংখ্যা, আর এ ইনভার্সকে বলা হবে গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এর সাথে এ ইনভার্সকে গুণ করলে মানে গুণাত্মক বিপরীত সংখ্যাকে গুণ করলে রেজাল্ট আসবে 1। এটাকে বলা হবে, এই 0কে বলা হয় এডিটিভ আইডেন্টিটি আর 1কে বলা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, এরপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরে হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি বা অভেদক উপাদানের অস্তিত্বশীল বিধি। দেখো অভেদক উপাদানের অস্তিত্বশীল বিধি, অভেদক উপাদানের অস্তিত্বশীল বিধি অর্থাৎ এক্সিস্টেন্স অফ, এই যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তাহলে অভেদক উপাদানের অস্তিত্বশীল বিধি সেটা কি, যদি এ বিলং আর হয়, এ যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, তাহলে দেয়ার এক্সিস্ট 0 বিলং আর এবং 1 বিলং আর বিদ্যমান, যার জন্য এ প্লাস 0 ইকুয়ালস টু হবে এ এবং এ ইন্টু 1 ইকুয়ালস টু হবে এ। ঠিক আছে, তাইলে এই যে 0 এবং 1কে বলা হবে এই অভেদক উপাদান মানে আইডেন্টিটি, আর 0 হচ্ছে এডিটিভ আইডেন্টিটি মানে যোগাত্মক আইডেন্টিটি বা যোগাত্মক অভেদক, আর 1কে বলা হবে গুণাত্মক অভেদক বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, মানে যার সাথে অপারেশন করলে এই নাম্বারের কোনো পরিবর্তন হয় না। দেখো এই 0-র সাথে একে যোগ করা হয়েছে, রেজাল্ট কিন্তু এ আসছে, আবার 1-এর সাথে এ গুণ করা হয়েছে, রেজাল্ট কিন্তু এ আসছে। তো এটাকে বলা হবে এটাকে বলা হবে 0কে বলা হবে যোগাত্মক আইডেন্টিটি বা যোগাত্মক অভেদক, আর 1কে বলা হবে গুণাত্মক অভেদক। ঠিক আছে, তো আরেকটা আছে সেটা হচ্ছে বন্টন বিধি। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন বিধি, বন্টন বিধি বা ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, ডিস্ট্রিবিউটিভ ল। তো এই লটা কি, যে ফর এনি এ কমা বি বিলং আর, এ কমা বি বিলং আর, এটা কি হবে
সরি এ কমা বি সি বিলং আর, সি বিলং যদি আর হয়, তিনটা উপাদান যদি হয় রিয়াল নাম্বারের, তাহলে অপারেশনটা কি হবে, এ বি প্লাস সি ইকুয়ালস টু হবে এ ডট বি প্লাস এ ডট সি, এবং এ প্লাস সরি বি প্লাস সি ডট এ, বি প্লাস সি ডট এ ইকুয়ালস টু হবে বি ডট এ সি ডট এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ বি বি আর সি যোগ করে তার সাথে এ গুণ করলে রেজাল্ট যা আসবে, এর সাথে বি গুণ করে এর সাথে সি গুণ করে এদেরকে একসাথে যোগ করলে রেজাল্ট কিন্তু তাই আসবে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি 2, 3 এবং 4 যদি আমরা নেই, তাহলে দেখো এখানে আমরা যদি এটা করি 2, 3 যোগ 4, তাহলে রেজাল্ট কি আসতেছে 3 আর 4 7, 7 দুগুণ 14। আবার যদি আমরা দুইটাকে আলাদা গুণ করি, যে 2 যোগ 3 যোগ 2 যোগ 4, তাহলে 3 দুগুণ 6, 6 4 দুগুণ 8, 8 আর 6 কিন্তু 14। তাহলে আমরা এই ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু হোল্ড করবে, রিয়াল নাম্বার সবসময় ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে চলবে। তাহলে আমরা এগুলি দেখলাম, সেটা হচ্ছে প্রপার্টিস অফ রিয়াল নাম্বার। এরপরে দেখো বাস্তব সংখ্যার অসমতা সংক্রান্ত কিছু স্বীকার্য আছে, এটা আমরা দেখব। বাস্তব সংখ্যার অসমতা সংক্রান্ত স্বীকার্য, অসমতা সংক্রান্ত স্বীকার্য। তো অসমতা সংক্রান্ত স্বীকার্যটা কি, দেখো নাম্বার 1, এ কমা বি বিলং যদি আর হয়, এ কমা বি বিলং যদি আর হয়, অর্থাৎ এ এবং বি দুটি সংখ্যা যদি আর এর সদস্য হয়, তাহলে এ বি এর চেয়ে ছোট হবে অথবা বি এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এ গ্রেটার দেন বি হবে অথবা এ লেস দেন বি হবে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে এ বি সি যদি আর এর সদস্য হয়, এ বি সি যদি আর এর সদস্য হয়, তাইলে এখানে আমাদের কি হোল্ড করবে, সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি হইলে এবং বি গ্রেটার দেন সি হলে, দেখো এ যদি গ্রেটার দেন বি হয় এবং বি যদি গ্রেটার দেন সি হয়, তাহলে অবশ্যই এ গ্রেটার দেন সি হবে। ঠিক আছে, এটা দেন 3 নাম্বার হচ্ছে এ বি সি যদি আর এর সদস্য হয়, এ বি সি যদি আর এর সদস্য হয়, তাহলে এ গ্রেটার দেন বি হলে, দেখো এ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি হবে, যেখানে সি অবশ্যই গ্রেটার দেন 0। এই বৈশিষ্ট্যটা হোল্ড করবে অবশ্যই। নাম্বার 4 হচ্ছে এ বি সি যদি আর এর সদস্য হয়, এ বি সি যদি আর এর সদস্য হয়, তাহলে এ গ্রেটার দেন বি হলে, দেখো এ গ্রেটার দেন বি হলে, এ গ্রেটার দেন বি হলে, এ গ্রেটার দেন বি হলে এ সি গ্রেটার দেন বি সি হবে, যেখানে অবশ্যই সি গ্রেটার দেন 0। এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করবে। নাম্বার 5 হচ্ছে এ বি সি যদি আর এর সদস্য হয়, এ বি সি যদি আর এর সদস্য হয়, তাহলে এ যদি গ্রেটার দেন বি হয়, তাহলে 1/a লেস দেন 1/b হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 6 হচ্ছে এ বি বিলং যদি আর হয়, যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে এ মাইনাস বি অবশ্যই গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তো এইটার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে যে 3 গ্রেটার দেন 2, ঠিক 3 গ্রেটার দেন 2, তাহলে 3 থেকে 2 গেলে 3 থেকে 2 বিয়োগ দিলে কি আসে 1 অবশ্যই গ্রেটার দেন 0। ঠিক আছে, তো এই অসমতাগুলো কিন্তু বাস্তব সংখ্যা অবশ্যই হোল্ড করে চলবে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, দেখো কমপ্লিটনেস এক্সিউম অফ আর, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো কমপ্লিটনেস এক্সিউম অফ আর, এক্সিউম অফ আর অর্থাৎ বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম। দেখো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম, এটাকে বলা হয় সম্পূর্ণতা ধর্ম। ঠিক আছে, তো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্মটা কি, সেটা হচ্ছে দেখো আমাদের আগে বুঝতে হবে বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো, এই সেটগুলি বুঝতে হবে। দেখো প্রথম হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড অ্যাবভ। ঠিক আছে, বা আপার বাউন্ডও বলা হয় এটাকে, বাউন্ডেড অ্যাবভ আপার বাউন্ড। আচ্ছা, আমাদের প্রথমে বুঝতে হবে আপার বাউন্ড।
আপার বাউন্ড। তাইলে আমরা ধরে নিচ্ছি এস সাবসেট অফ আর, অর্থাৎ এস একটি সেট যেটা বাস্তব সংখ্যার সাবসেট। তাহলে এস সাবসেট অফ আর, তাহলে দেয়ার এক্সিস্ট এম বিলং আর সাচ দ্যাট এস লেস অর ইকুয়াল টু এম যদি হয় ফর এনি, দেখো ফর এনি এস বিলং এস, ফর এনি এস বিলং এস, তাইলে এম কে বলা হবে আপার বাউন্ড, এই সেটের এস সেটের আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে দেখো এস হচ্ছে আর এর সাবসেট, এস হচ্ছে আর এর সাবসেট, তাহলে দেয়ার এক্সিস্ট এম বিলং আর সাচ দ্যাট এস লেস অর ইকুয়াল টু এম, অর্থাৎ এম এমন একটি সংখ্যা যেটা এস এর থেকে এস এর সমান অথবা এস এর চেয়ে বড়। এস কি, এস এ হচ্ছে এস এর সদস্য, এই যে সাবসেট এস এর সদস্য। তাহলে আমি যদি উদাহরণটা দিই তাহলে বুঝে যাবে। ধরে নিচ্ছি আমরা এস একটি সেট 1 2 3 4 5, আমরা ধরে নিচ্ছি এটা। তাহলে এম আমরা চুজ করলাম 5, প্রথমে 5। তাহলে এম যদি আমরা 5 চুজ করি এই সেট থেকে, তাহলে দেখো এম এর মানটাই যে 1 থেকে, দেখো 1 থেকে 5 কিন্তু বড়, 2 যদি নেই তা থেকেও 5 বড়, 3 যদি নেই তা থেকেও 5 বড়, 4 যদি নেই তা থেকেও কিন্তু 5 বড়, আর 5 যদি নেই ইকুয়াল হয়। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো এই যে ইকুয়াল চিহ্নটা আছে, মানে এম এর মানটা এই সেটের সকল সদস্য থেকে বড় বা সমান হবে। তাহলে 5 কিন্তু এই সেটের সকল সদস্য থেকে বড় বা সমান, তাহলে 5 কিন্তু একটি আপার বাউন্ড। ঠিক আছে, 6 যদি নেই আমরা, দেখো 6 যদি নেই তাহলে 1 থেকে 6 বড়, 2 থেকে 6 বড়, 3 থেকে 6 বড়, 4 থেকে 6 বড়, 5 থেকেও 6 বড়, তাহলে এই 6ও কিন্তু এই সেটের একটি আপার বাউন্ড। আবার যদি আমরা 7 নেই, দেখো 7 নিলে এই 7ও কিন্তু এই সেটের সকল সদস্য থেকে বড়, তাহলে 7ও এই সেটের একটা আপার বাউন্ড। এইভাবে আমরা যদি 8 নেই, 8ও কিন্তু এই সেটের আপার বাউন্ড। এইভাবে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই যে আপার বাউন্ড ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে এই যে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে 5, তাহলে এটা কি বলা হবে সুপ্রিমাম। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম অফ এস ইকুয়ালস টু কত 5, অর্থাৎ কোনো একটি সেটের আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যে সদস্যটা আছে, আপার বাউন্ডটা আছে, সেটা কি বলা হবে সুপ্রিমাম এস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড, তো লোয়ার বাউন্ডটা কি, এই যে এস সাবসেট অফ আর, এস সাবসেট অফ আর দেয়ার এক্সিস্ট এম বিলং, এটা আমরা ছোট হাতের এম নেই, এই যে এম বিলং আর, এম বিলং আর সাচ দ্যাট এম লেস অর ইকুয়াল টু এস ফর এনি এস বিলং এস। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে এস একটি আর এর সাবসেট, আর এম হচ্ছে রিয়েল নাম্বারের যে কোনো সদস্য, যেন এম এর মান এই এস এর যে কোনো ভ্যালু থেকে, মানে এই যে এস সেটের যে কোনো সদস্য অপেক্ষা ছোট হয়, ছোট বা সমান, তাইলে এইটাকে বলা হবে, এই যে এম কে বলা হবে আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে এস ইকুয়ালস টু যদি হয় এমন, এই যে 1 2 3 4 5 6, তাহলে দেখো আমরা যদি 1 কে চুজ করি, এখানে 1 কে চুজ করি, তাহলে দেখো 1 কিন্তু 1 এর সমান, আবার যদি 2 নেই 2 থেকে ছোট, আবার যদি 3 নেই 1 3 থেকে ছোট, আবার যদি 4 নেই 1 কিন্তু 4 থেকে ছোট, 5 যদি নেই তা থেকেও ছোট, 6 নিলে তা থেকেও ছোট। তাহলে এই কন্ডিশন কিন্তু হোল্ড করছে, অর্থাৎ একটা সেটের এমন একটা সদস্য আমরা চুজ করছি যেটা এই সকল সদস্য থেকে ছোট অথবা তার সমান। আবার যদি আমরা -1 নিই অথবা 0 নেই, দেখো 0 যদি নেই, 1 এর পরে 0, 0 থেকে এই যে 1 থেকে 0 ছোট, 2 থেকে ছোট, 3 থেকে ছোট, 4 থেকে ছোট, 5 থেকে ছোট, -1 যদি নেই তাও কিন্তু সবগুলি থেকে ছোট, -2 নিলেও কি সবগুলি থেকে ছোট। তাহলে এই যে 1 থেকে 1 সহ 1 থেকে ছোট যত এলিমেন্ট আছে সবগুলি কিন্তু এই সেটের লোয়ার বাউন্ড। এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় কিন্তু 1, তাহলে এই 1 কে বলা হবে ইনফিমাম এস। ঠিক আছে, এই 1 কে বলা হবে কি ইনফিমাম এস, ইনফিমাম এস ইকুয়ালস টু হচ্ছে 1, অর্থাৎ লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টাকে বলা হবে ইনফিমাম এস। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো কমপ্লিটনেস অফ, এই যে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম এখান থেকে আমরা পাই, তো সেটা কি, আর এর যে কোনো সাবসেট যদি আমরা নেই, আর এর যে কোনো সাবসেট যদি নেই, তাহলে ওই সেটটা বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো হবে, এবং তার সুপ্রিমাম এবং ইনফিমাম অবশ্যই আর এর সদস্য হবে। এটাকে বলা হয় আর এর সম্পূর্ণতা ধর্ম। যেমন আমরা যদি আর এর একটা সাবসেট নেই, দেখো 0, তারপরে 1/2,
তারপরে 2/3 3/4 দেখো 3/4 4/5 এভাবে এভাবে ডট ডট ডট। তাহলে চিন্তা করো এখানে কিন্তু এই যে এটা কিন্তু একটি আর এর সাবসেট, মানে বাস্তব সংখ্যার একটি সাবসেট আমরা নিলাম। এই সাবসেটের এই দেখো সবচেয়ে ছোট এলিমেন্ট লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে 0, লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 0, কারণ 0 থেকে এটা বড়, এটা থেকে আবার এটা বড়, এটা থেকে আবার এটা বড়। তো এইভাবে যাইতে 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 এক সময় কিন্তু এর রেজাল্টটা হবে 1, ঠিক আছে, 1 কে অতিক্রম করবে না। তাহলে তার সুপ্রিমাম কত? সুপ্রিমাম s ইকুয়ালস টু হচ্ছে 0, সরি ইনফিমাম s ইকুয়ালস টু 0, ঠিক আছে, ইনফিমাম s। আর সুপ্রিমাম s কত? 1। তাহলে দেখো এর সুপ্রিমামও আছে, এটা কিন্তু একটা বাউন্ডের সেট, মানে লোয়ার বাউন্ড হচ্ছে 0, আপার বাউন্ড হচ্ছে 1, বাউন্ডের সেট। এই বাউন্ডারির এই ইনফিমাম s হচ্ছে 0, সুপ্রিমাম s হচ্ছে 0। তাহলে ইনফিমাম কিন্তু আর এর সদস্য, সুপ্রিমামও কিন্তু আর এর সদস্য। তাহলে দেখা যাচ্ছে এই আর এর একটি সাবসেট s এর s হচ্ছে বাউন্ডের সেট, মানে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দুইটাই আছে, এবং লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 0 ইনফিমাম s, সেটাও আর এর সদস্য। সুপ্রিমাম s হচ্ছে 1, এটাও আর এর সদস্য। তাহলে কোনো একটি সেটের যদি সুপ্রিমাম এবং ইনফিমাম উভয়ই আর এর সদস্য, তাহলে এই কারণে আমরা আর কে কিন্তু বলবো কমপ্লিটনেস এক্সিউম। এটা কি বলা হবে? কমপ্লিটনেস এক্সিউম অফ আর, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম কিন্তু দেখো কোশেন্ট নাম্বার হোল্ড করে না, মানে মূলদ সংখ্যা QUO কোশেন্ট নাম্বার বা মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যা মূলত কমপ্লিটনেস মানে সম্পূর্ণতা ধর্ম হোল্ড করে না। এর কারণ কি? দেখো আমরা যদি একটা কোশেন্ট নাম্বারের সেট নিই, সেটা হচ্ছে x such that x স্কোয়ার লেস দেন হচ্ছে 3, এটা আমরা নিলাম। তাহলে এখানে কি কি সদস্য হবে? দেখো x এর স্কোয়ার, আচ্ছা x such that x গ্রেটার দেন 0, x such that x গ্রেটার দেন 0 এবং x স্কোয়ার লেস দেন 3 ইকুয়াল 3। তাইলে এটাকে যদি আমরা সেটে 0 থেকে বড় এমন কি কি সদস্য আছে যাকে স্কোয়ার করলে 3 থেকে ছোট হবে, সেটা আছে কি? দেখো 1 আছে, হ্যাঁ, হাফ আছে, হাফ আছে 2/3 আছে, 3/4 আছে, 1 আছে, এভাবে এভাবে এট লাস্ট কিন্তু √3 তে গিয়ে শেষ হবে, কারণ √3 কে স্কোয়ার করলে 3 হয়, 3 সমান। তাহলে চিন্তা করো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিমাম, দেখো সুপ্রিমাম অফ কিউ ইকুয়ালস টু কিন্তু √3। তো সুপ্রিমাম যেহেতু √3, এই √3 কিন্তু নট বিলং কিউ অর্থাৎ কোশেন্ট নাম্বার বা রেশনাল নাম্বারের সদস্য নয়। তো যেহেতু সুপ্রিমাম রেশনাল নাম্বারের সদস্য নয়, তাইলে এটা কিন্তু এই যে রেশনাল নাম্বারের সেট কিন্তু কখনোই কমপ্লিটনেস এক্সিউম হোল্ড করবে না। কমপ্লিটনেস এক্সিউম ওই সেট তখনই হোল্ড করবে যেই সেটের একটা সাবসেট নিলে ওই সাবসেটের সুপ্রিমাম এবং ইনফিমাম ওই সেটেরই সদস্য হইতে হবে, ঠিক আছে, তাইলে ওইটা কমপ্লিটনেস এক্সিউম বা সম্পূর্ণতা ধর্ম হোল্ড করবে। তাইলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমরা দেখো সুপ্রিমাম ইনফিমামের কিছু এক্সাম্পল দেখব, সুপ্রিমাম ইনফিমামের কয়েকটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিছু উদাহরণ দেখব, ঠিক আছে, এই উদাহরণ দেখার মাধ্যমে আমাদের এই লেকচারটি শেষ হবে। তাহলে দেখো আমরা দেখবো হচ্ছে, ধরি আমরা s ইকুয়ালস টু হচ্ছে 1/n, যেখানে n বিলং n, ঠিক আছে, এটা একটা, এটা s1 দিলাম আমরা। এরপরে হচ্ছে s2 হচ্ছে 5/n, n বিলং ন্যাচারাল নাম্বার, এবং s3 হচ্ছে n+1 /n, এটা যেখানে n বিলং n, ঠিক আছে। তো এই তিনটা আমরা করব। তো এই তিনটা প্রথমটা আমরা দেখি, দেখো s1, এই যে সলিউশন। তো s1 আমাদের কি আছে? 1/n, যেখানে n বিলং হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো n এর মান আমরা কি করব? 1 থেকে বসানো শুরু করব, 1 2 3 4 5 6 7 এইভাবে।
তো আমরা যদি বসানো শুরু করি, দেখো প্রথমে এন এর মান যদি 1 বসাই তাহলে এখানে কিন্তু 1 আসবে, পরে আসবে হাফ, পরে আসবে কত 1/3, পরে আসবে 1/4, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাইলে আমরা কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা পেয়ে গেছি। তাইলে আমরা এটার সর্বনিম্ন ভ্যালুটা কি হবে এটা বোঝার জন্য দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা রিয়েল লাইন নিলাম, রিয়েল লাইনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। তাইলে হাফ কিন্তু এটার থেকে ছোট, হাফ হচ্ছে এটার চেয়ে ছোট, তারপরে এই যে 1/3 তার চেয়েও ছোট। তো এইভাবে আস্তে আস্তে দেখো যতই আমি এন এর মান বাড়াইতে থাকবো, তো এখন কিন্তু মনে করো 1 এখানে লিখলাম যে 1 আমি লিখলাম 1 দিয়ে 6টা শূন্য, তাহলে কিন্তু রেজাল্ট আসবে 0.0000 এটা। তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু জিরোর দিকে অগ্রসর হচ্ছে, তার মানে জিরোতে আইসা কিন্তু এটা থেমে যাবে। তার মানে এটার সর্বনিম্ন ভ্যালুটা আমরা কি পাচ্ছি দেখো ডট 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 সর্বনিম্ন ভ্যালু হবে 0, ঠিক আছে। তাইলে একটা সেটের সর্বোচ্চ বড় মানে সব থেকে বড় এলিমেন্টটাকে বলা হয় সুপ্রিমাম, আর সর্বছোটটাকে বলা হয় ইনফিমাম। তাইলে দেখো এখানে সুপ্রিমাম এস কি হবে, সুপ্রিমাম এস কিন্তু হবে 1, আর ইনফিমাম এস কি হবে, ইনফিমাম এস হবে 0, ঠিক আছে। এটা আমরা পাইলাম। তো দেখো এরপরে আমরা দেখবো 5/n S2 কত 5/n, এই যে 5/n। তাহলে আমরা এখানে কিন্তু n এর মান কিন্তু এটাও ন্যাচারাল নাম্বারের সদস্য, অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বের করি, n এর মান যদি 1 হয় এটা কিন্তু হবে 5, n এর মান যদি 2 হয় তাহলে হবে 5/2, n এর মান 3 হইলে 5/3, এভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তো এই সর্বনিম্ন ভ্যালুটা কি হবে এটা জানার জন্য আমাদেরকে একটা রিয়েল লাইন আঁকতে হবে, ঠিক আছে। তো রিয়েল লাইনের বড় মানটা কি 5, তারপরে দেখো এই যে 5/2 কিন্তু তার চেয়ে ছোট, তারপরে হচ্ছে 5/3 তার চেয়েও ছোট। তো এইভাবে যাইতে যাইতে কোথায় যাবে সেটা দেখো এক সময় কিন্তু 5 এর উপরে স্থির, n এর মানটা যদি ইনফিনিটিতে যায় তাহলে কিন্তু এক সময় গিয়ে আমরা জানি সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল হচ্ছে 0, তাহলে কিন্তু আমাদের বাউন্ডারি কি 0তে আইসা কিন্তু এটা থেমে যাবে। তার মানে এটা 0তে গিয়া শেষ হবে। তার মানে এই সেটের আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5। তাহলে সুপ্রিমাম এস ইকুয়ালস টু কি হবে, সুপ্রিমাম S2 ইকুয়ালস টু হচ্ছে 5, আর ইনফিমাম S2 কি হবে, ইনফিমাম S2 হবে 0, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। দেন আরেকটা এক্সাম্পল যদি আমরা 3 নম্বরটা যদি দেখি, দেখো এই যে S3, তো S3 কত দেওয়া আছে n+1 ডিভাইড বাই n, ডিভাইড বাই n, যেখানে n বিলং n। তো আমরা যদি এখানে ভ্যালু বসানো শুরু করি, দেখো ভ্যালু যদি বসানো শুরু করি তাহলে আমাদের প্রথম যদি আমি 1 বসাই তাহলে একে একে কত 2/1 মানে 2, পরে আমি যদি 2 বসাই 2 আর 1 3 মানে 3/2, পরে যদি 3 বসাই তাহলে মানে 4/3, তারপরে কিন্তু হবে 5/3, তারপরে হবে কত 5/4, পরে হবে 6/5, এইভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা পেয়ে গেছি 2। তাহলে আমরা যদি রিয়েল লাইন নেই তাহলে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 2, আর 3/2 কিন্তু 2 এর চেয়ে অবশ্যই ছোট, 2 এর চেয়ে অবশ্যই ছোট, 4/3 এটাও 2 এর চেয়ে ছোট। তো এইভাবে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, এই যে এটা কিন্তু লিখতে পারি n+1/n, তাহলে এখানে হবে 1+1/n লেখা যায়। তো n যদি যাইতে ইনফিনিটি পর্যন্ত যায়, ইনফিনিটি পর্যন্ত যদি যায় তাহলে অবশ্যই এই টার্মটা কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0। তাইলে আমরা সর্বনিম্ন ভ্যালু কি পাচ্ছি 1, মানে 1 অতিক্রম করবে না। আমি n এর মান যতই বাড়াই না কেন এখানে 1 কিন্তু সে অতিক্রম করতে পারবে না। তাইলে সর্বনিম্ন ভ্যালু আমরা কি পাচ্ছি, সর্বনিম্ন ভ্যালু যাইতে যাইতে 1 এ গিয়া শেষ হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই সেটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 2 আর সর্বনিম্ন হচ্ছে 1। তাহলে সুপ্রিমাম এস, দেখো সুপ্রিমাম S3 হবে 2 এবং ইনফিমাম S3 কি হবে, ইনফিমাম S3 হবে 1, এটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে। তো এইভাবে সুপ্রিমাম ইনফিমাম আমরা বের করতে পারি কোনো সেটের। এরপরে দেখো আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে দেখো এরকম দেওয়া আছে S ইকুয়ালস টু হচ্ছে x belong r such that, x belong r such that 2x square, 2x square minus 7x, 2x square minus 7x প্লাস হচ্ছে 3 লেস অর ইকুয়াল টু 0, এই যে এটা। তো এটাকে যদি আমরা সলিউশন করি কি পাবো, দেখো 2x square minus 7x প্লাস 3 is equals to লেস অর ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কি হবে, -6x minus x plus 3, এটা হয়।
তাহলে এখানে কিন্তু 2 কমন, এক্স কমন থাকে, এক্স মাইনাস 3, এখানে -1 কমন থাকে, এক্স মাইনাস 3, লেস অর ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাই? এক্স মাইনাস 3 2x মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু আমাদের সলিউশনটা লাস্টে কি আসবে? একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে হাফ। তাহলে আমাদের যেহেতু লেস দেন, তাহলে আমরা জানি ছোট থেকে এক্স এর মান বড়, ছোট থেকে এক্স এর মান বড়, বড় থেকে ছোট। তাহলে আমরা এই সেটটাকে ক্যালকুলেশন করে এট লাস্ট কী পাবো? এটার সমান আমরা লিখতে পারি এক্স বিলং আর সাজ দ্যাট হচ্ছে হাফ থেকে এক্স এর মান বড়, এক্স এর মান 3 থেকে ছোট, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন আমরা যদি দেখতে পাই, দেখো এখানে কিন্তু 3 হচ্ছে সর্বোচ্চ আর হাফ হচ্ছে সর্বনিম্ন। তাহলে সুপ্রিমাম এস কি হবে? 3 এবং ইনফিমাম এস কি হবে? হাফ। এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু সহজেই কোনো সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে পারি। তো এইভাবে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তোমরা বাকিগুলি সুপ্রিমাম ইনফিমাম বের করার চেষ্টা করবে। তো বাকি সামনের অধ্যায়ে আমরা অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।